সুপ্রিয় পাঠক, বাংলা বিদ্যালয় প্রাঙ্গণে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের কালজয়ী ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসটি। ঘরে বাইরে উপন্যাসটি মূলত 1915 সালে সবুজ পত্র পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং 1916 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। শুরুতে আমরা এই উপন্যাসের যে বিষয়গুলো আলোচনা করব এক নজরে দেখে নেই। আমরা এই উপন্যাসটা সাজিয়েছি এই উপন্যাস থেকে যে বিষয়গুলো আমাদের জানা দরকার, প্রত্যেকটা বিষয়বস্তু কিন্তু আমরা আমাদের এই ভিডিওর মধ্যে আমরা প্রেজেন্টেশন আকারে সাজিয়েছি। আপনারা যে সমস্ত তথ্যগুলো দরকার, চরিত্র, নামকরণের সার্থকতা, গুরুত্বপূর্ণ সংলাপ এবং আমাদের যে এই উপন্যাসের পরিণতি এবং এই উপন্যাসের যে দর্শন, এই উপন্যাসের যে সার্বিক যে একটা রূপান্তর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু কিন্তু আমরা এখানে রাখার চেষ্টা করেছি। মনোযোগ সহকারে আপনি যদি আমাদের এই ক্লাসটা শুনেন এবং খাতা কলম নিয়ে যদি নোট করেন, আপনার আসন্ন পরীক্ষায় আশা করি আপনি দুর্দান্ত ফলাফল করতে পারবেন। একই সাথে আপনি যদি সাধারণ সাহিত্যের পাঠক হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনি অনেক বেশি সমৃদ্ধ হবেন। চলুন তাহলে আমরা শুরু করি। শুরুতে বলছি ঘরে বাইরে। ঘরে বাইরে এই উপন্যাসটি আমরা এটার যে মূল ভিত্তি সেটার দিকে যদি একটু যাই, ঘরে বাইরে উপন্যাসটার মূল ভিত্তি হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, যা পরবর্তীতে স্বদেশী আন্দোলন বা বয়কট আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করে। এই তাহলে আমরা স্পষ্ট হচ্ছি ঘরে বাইরে একটা ঐতিহাসিক উপন্যাস। মূলত এই আন্দোলনগুলো সম্পর্কে একটু যদি আমরা না জানি, উপন্যাসটা বোঝা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। আন্দোলনগুলো হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন, স্বদেশী আন্দোলন এবং বয়কট আন্দোলন। এই যে বিভিন্ন আন্দোলন নামে পরিচিত হয়েছে, এই আন্দোলনগুলো ছিল মূলত আমাদের ভারতীয় উপমহাদেশের হিন্দু মুসলমানদেরকে কেন্দ্র করে। ব্রিটিশ লর্ড কার্জন 1905 সালে অবিভক্ত বাংলাকে হিন্দু মুসলিমদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দুই ভাগে ভাগ করেন। আমরা সবাই জানি ভাগ করা এবং শাসন করা, ডিভাইড অ্যান্ড রুল নীতি বলা হয় এটাকে। এটার পরিপ্রেক্ষিতে স্বদেশী আন্দোলনের জন্ম হয়। বঙ্গভঙ্গের প্রতিবাদে বাঙালিরা নিজেদের অর্থনীতি সংস্কৃতিকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম গড়ে তোলে, যাতে বাঙালিরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে সব দিক দিয়ে। কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলনগুলো কিছু সুবিধাভোগী মানুষের উস্কানিতে এই আন্দোলনগুলো রূপ লাভ করে অনেক বেশি জ্বালাও পোড়াও, ধ্বংস, হত্যাযজ্ঞ এবং বয়কট আন্দোলনে। ফলে যে জিনিসটা সৃষ্টি হয় সেটা হচ্ছে বিদেশি পণ্য বর্জন এবং অগ্নিসংযোগের যে ঘটনা দিন দিন বেড়ে যায়। হাট বাজারে গিয়ে আমরা দেখি যে বিদেশি পণ্যগুলোকে ছুঁড়ে ফেলা হয়, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় এবং দেশি পণ্যগুলোকে বয়কট করা হয়। তো দেশের সংশ্লিষ্ট যে সমস্ত মানুষগুলি সেই ব্যবসাগুলোর সাথে জড়িত, তারা ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে এই জিনিসপত্রগুলো যে সমস্ত বাঙালিদের প্রয়োজন, হিন্দু মুসলমান, তাদের পক্ষে সেই বিকল্প জিনিসের অভাব দেখা যায় এবং তারা বিকল্প জিনিস ব্যয়বহুল হয়, তারা কিনতে পারে না। আমরা যদি উদাহরণ হিসেবে বলি, যেমন বিদেশি কাপড় কম দামে পাওয়া যেত, পক্ষান্তরে দেশি কাপড় কিন্তু তৎকালীন সময় অনেক বেশি ব্যয়বহুল ছিল। ফলে তারা দেশি কাপড়, বিলাতি মাল বর্জন করে দেশি পণ্য কেনার যে সক্ষমতা, তাদের মধ্যে যথেষ্ট ঘাটতি ছিল। ফলে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। এই উপন্যাসের যে গুরুত্বপূর্ণ কয়েকটা চরিত্রের মধ্যে অন্যতম একটা চরিত্র হচ্ছে আমরা দেখতে পাই সন্দীপ নিখিলেশ। এই যে সন্দীপদের মতো লোকজনগুলো এগুলো তো উস্কানি দিয়ে সেগুলোকে আরও বেশি, এই উগ্রতাকে আরও বেশি বাড়ায়, যার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটা হচ্ছে মূলত এই উপন্যাসের যে প্রেক্ষাপট, বঙ্গভঙ্গ আন্দোলন, 1905 সালে যে বঙ্গভঙ্গ হয় সেই বিষয়টা, এবং সেটার সাথে সেটার যে একটা বাস্তব যে একটা চিত্র, সেই চিত্রটা। তাহলে রবীন্দ্রনাথ উপন্যাসের সাথে কোন বিষয়গুলো কানেক্ট করেছেন, কোন বিষয়গুলো সংযুক্ত করেছেন, আমরা এখন সেই দিকে চলে যাব। শুরুতে বলেছি প্রেক্ষাপটটা। এখন আমরা চলে আসব যে ঘরে বাইরে উপন্যাসে। ঘরে বাইরে উপন্যাসে রবীন্দ্রনাথ
যে ব্যাপারটা দেখিয়েছেন, আমরা আমাদের প্রেজেন্টেশনের শুরুতে সাজিয়েছি ঘরের অংশটা দেখেন, একটি শান্ত শিষ্ট সুসজ্জিত একটা রূপ। আর বাইরের অংশটাতে দেখেন যে আন্দোলন সংগ্রাম, জ্বালাও পোড়াও। এই সিনারিওটা এজন্য দেখার কথা বলছি যে আমাদের মধ্যে একটা অবচেতন মনে একটা ধারণা হবে ঘরের দৃশ্যপটটা কেমন ছিল, বাহিরের দৃশ্যপটটা কেমন হয়েছে। চলুন তাহলে আমরা শুরু করি। শুরুতেই বলেছি 1905 সালে যে স্বদেশী আন্দোলন, সেই প্রেক্ষাপটের আলোকে এই উপন্যাসটি রচিত হয়। ঘর, আমরা ঘর এবং বাহিরে এই দুইটা শব্দের সাথে পরিচিত হব। ঘর মানে হচ্ছে অন্দরমহল, ঘরের অভ্যন্তরীণ ব্যাপার। ঘরের মধ্যে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি শান্তশিষ্ট একটা পরিবেশ, আর বাহিরে দেখতে পাচ্ছি একটা রাজপথ, রক্তে রঞ্জিত, অগ্নিসংযোগে জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে একটা আন্দোলন সংগ্রাম, যেখানে আমরা বঙ্গভঙ্গ রোধ সহ বিভিন্ন ব্যাপারগুলো আমরা সিনারিওটা দেখেই আমরা স্পষ্ট হচ্ছি। দেখুন, অন্দরমহলে ঘরের যে অবস্থা ছিল সেটা হচ্ছে প্রথা সর্বস্ব নারী জীবন এবং জমিদার বাড়ির এই বদ্ধ পরিবেশ। বাইরের পৃথিবীর সাথে নারীর প্রথম সংযোগ ও প্রথা ভাঙ্গার সূচনা হয়। আর বাইরের জিনিসটা হচ্ছে 1905 সালের যে বঙ্গভঙ্গ এবং সেটা পরিপ্রেক্ষিতে উত্তাল যে স্বদেশী আন্দোলন, রাজনৈতিক অস্থিরতা, সেই সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি। এই আন্দোলনের ফলে যেই ঘটনাগুলো হয়েছে সেটা হচ্ছে বিদেশি দ্রব্য বয়কট করা, উগ্র জাতীয়তাবাদের উত্থান হয়, যেটা এই উপন্যাসের অন্যতম চরিত্র সন্দীপ সেই উগ্র জাতীয়তাবাদী আন্দোলনকে সে নেতৃত্ব দেয়। এবং এই উগ্র জাতীয়তাবাদের কারণে ধ্বংসাত্মক রাজনৈতিক উন্মাদনা করা হয়, যার মধ্য দিয়ে এদেশের মানুষ অর্থনৈতিকভাবে, এদেশের মানুষের সামাজিক পারিবারিক জীবন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। চলুন তাহলে আমরা সরাসরি চলে যাই এই উপন্যাসের কাঠামোগত বিষয়গুলোতে। এই উপন্যাসের মনস্তাত্ত্বিক যে একটা গঠন, সেটার দিকে যে 18টি আত্মকথার বয়ান রয়েছে এই উপন্যাসে। এই উপন্যাসটা মূলত অনেকটা ডায়েরির মতো করে লেখা হয়েছে। 18টা আত্মকথা রয়েছে। এই 18টা আত্মকথার মধ্যে চরিত্রগুলোর মধ্যে যে অন্তরের যে দ্বন্দ্বকে সরাসরি পাঠকের সামনে, আপনাদেরই সামনে আজকে তুলে ধরব। এই উপন্যাসে বেশ কয়েকটা চরিত্র আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একেবারেই যে চরিত্রগুলো এই উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত টেনেছেন, সে চরিত্রগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে আসি নিখিলেশ। নিখিলেশ হচ্ছেন নিখিলেশ হচ্ছেন গঠনমূলক আদর্শ এবং সত্যের কণ্ঠস্বর। অর্থাৎ এই উপন্যাসের নিখিলেশ হচ্ছে এমন একজন ব্যক্তি যে সবসময় সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। সত্য মিথ্যা সে সবসময় স্বীকার করে। সে দেশের স্বার্থে কখনো মিথ্যার আশ্রয় নেয় না, সে দেশের ক্ষতি হলো সত্যটা বলে। অর্থাৎ প্রকৃত সত্যের চিরন্তন কণ্ঠস্বর হচ্ছেন, আমরা নিখিলেশকে দেখি। সন্দীপ, এই যে সন্দীপ হচ্ছেন একজন উগ্র, চতুর এবং বস্তুবাদী, মোহের অধিকারী ব্যক্তি, যে উগ্র জাতীয়তাবাদীতে বিশ্বাসী। তাহলে আমরা এক পক্ষে দেখলাম নিখিলেশ এমন একজন ব্যক্তি যে সত্যের কণ্ঠস্বর, আর আমরা সন্দীপকে দেখলাম উগ্র, বাগ্মিতা সম্পন্ন ব্যক্তি এবং বস্তুবাদী মোহদৃষ্টি সে লালন করে। এই দুটো চরিত্রের বাহিরে যে আর একটা চরিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চরিত্র, সেটা হচ্ছে বিমলা। এই যে নিখিলেশকে দেখি আমরা ঘরের অংশে, সন্দীপকে দেখি বাহিরের অংশে। এই যে ঘরে বাহিরে, একজন ঘরের নেতা, একজন বাহিরের নেতা, এই দুজনের দুই রকম আদর্শ। অর্থাৎ নিখিলেশকে দেখি সত্যবাদী মানবতার যে প্রতীক, আর সন্দীপকে দেখি বস্তুবাদী রাজনৈতিক উগ্র জাতীয়তাবাদী চিন্তার প্রতীক। এই দুই আদর্শের সংঘাতের মাঝখানে বারবার হামাগুড়ি হয়েছে বিমলা। তাহলে আমরা একটু বিমলা সম্পর্কে জেনে নিই। এই তিনটা চরিত্র বুঝতে আমাদের উপন্যাসটা অনেক সহজ হয়ে যায়। বিমলা হচ্ছে উপন্যাসের শুরু এবং শেষ বিমলার আত্মকথা দিয়ে। এই উপন্যাসের শুরুটা হয়েছে বিমলার আত্মকথা দিয়ে, শেষও হয়েছে বিমলার আত্মকথা দিয়ে। সো সে অনেক বেশি গুরুত্বপূর্ণ চরিত্র, সেই উপন্যাসের একেবারেই কেন্দ্রবিন্দু। তাহলে আমরা সরাসরি চলে যাব চরিত্রগুলো একজন একজনকে স্পষ্ট করে বুঝে নেওয়ার। দেখুন, নিখিলেশ সম্পর্কে আমরা এখন জানবো। নিখিলেশ হচ্ছে একজন এই যে মানবতাবাদী, সত্য ও গঠনমূলক আদর্শের প্রতীক।
তাহলে নিখিলেশ হচ্ছেন কি একজন মানবতাবাদী সত্য গঠনমূলক আদর্শের প্রতীক। দেখুন, মানবতাবাদী দার্শনিক নিখিলেশ উগ্র জাতীয়তাবাদের ঘোর বিরোধী ছিলেন। সে অর্থাৎ মিথ্যা কথা বলে, বস্তুবাদী স্বার্থের মোহে পড়ে দেশপ্রেমের নামে ভণ্ডামি করে যে উগ্র জাতীয়তাবাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা, জ্বালাও পোড়াও করা, বয়কটের নামে মানুষকে কষ্ট দেওয়া, এই ব্যাপারগুলো সে বিশ্বাস করতেন না। তার কাছে অবশ্যই দেশপ্রেম অনেক বড়, দেশের চেয়ে সত্য মানবতা তার চেয়ে বড়। অর্থাৎ প্রকৃত সত্যবাদী হচ্ছে নিখিলেশ বিশ্বাস করেন যতক্ষণ পর্যন্ত সে সত্যের প্রতি বিশ্বাসী থাকবেন, যতক্ষণ পর্যন্ত সে সত্যকে প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে প্রকৃত দেশপ্রেম থাকবে, গঠনমূলক দেশপ্রেম। সে সত্যকে সত্য বলে কিন্তু দেশপ্রেম দেখায়। ধ্বংস, বয়কটের বদলে দেশীয় শিল্পের যে বিকাশ, কৃষকের উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতি, এসবই সে বিশ্বাসী। অর্থাৎ একটা আমাদের সাস্টেনেবল একটা ইকোনমি দাঁড় করানোর জন্য, আমাদের শিল্প একটা দেশকে অনেক বেশি অর্থবহ করার জন্য শিল্প খাতের বিকাশ, কৃষি খাতের বিকাশ, এসবকে সে প্রতিষ্ঠা করার পক্ষে কিন্তু সে বিশ্বাস করে। এগুলোর মধ্য দিয়ে সে কিন্তু দেশপ্রেমে বিশ্বাসী। আধুনিক স্বামী, আমরা কিন্তু এই যে দেশপ্রেম সত্যবাদিতার ছাড়াও তার আরেকটা গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে সে হচ্ছে বিমলার স্বামী ছিলেন। বিমলাকে প্রথার শিকল থেকে মুক্ত করে বাইরের পৃথিবীর সাথে পরিচয় করাতে সে আগ্রহী। তিনি চান জোর করে নয়, বিমলা স্বেচ্ছায় সত্যকে বেছে নিক। মাস্টারমশাই চন্দ্রনাথ বাবু একটা চরিত্র আছে, তার আদর্শিক গুরু ছিলেন তিনি। এখন দেখেন যে বিমলা কিন্তু এমন একজন ব্যক্তি যে ছিলেন আদর্শ স্বামী, আধুনিক স্বামী, নিখিলেশের স্ত্রী। নিখিলেশ কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসতেন বিমলাকে কিন্তু সে জোর করে তার আদর্শের প্রতি ঘরের মধ্যে তাকে বন্দি রাখেনি, তাকে কিন্তু ছেড়ে দিয়েছে। তো বিমলাকে যখন সে স্বাধীনতা দিয়েছে, বিমলা এই যে আর একটা চরিত্র আছে, যে চরিত্রটা আমরা সন্দীপকে বলেছে অন্ধ জাতীয়তাবাদী বিশ্বাসী, বস্তুবাদী, সুযোগ সন্ধানী, সম্মোহনী ক্ষমতা সম্পন্ন। এই যে সন্দীপের বক্তৃতা শুনে তার বক্তব্য শুনে তার বস্তুবাদী মোহে পড়ে নিখিলেশের স্ত্রী বিমলা কিন্তু ঘর থেকে বের হয়ে যায়। সে দেশের স্বার্থের কথা বলে, লোলুপ দৃষ্টিতে পড়ে সন্দীপের কথাগুলো তার কাছে অনেক বেশি মুখরোচক হওয়ায়, অনেক বেশি আপাত দৃষ্টিতে দেশপ্রেমিক বলে মনে হওয়ার কারণে সে কিন্তু জ্বালাও পোড়াও অগ্নিসংযোগের যে আন্দোলন, শেষ আন্দোলনে কিন্তু সে যোগ দিয়েছে। শেষে কিন্তু তার মনস্তাত্ত্বিক পরিবর্তনের ফলে সে কিন্তু বাহিরের জ্বালাও পোড়াও থেকে কিন্তু আবার তার স্বামী নিখিলেশের কাছে আবার কিন্তু সে সত্য মানবতার পক্ষে তার বোধ শক্তি জাগার পরে কিন্তু সে আবার ফিরে আসে। তাহলে চলুন, আমরা নিখিলেশ সম্পর্কে জেনেছি, এখন জানবো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র সন্দীপ সম্পর্কে। সন্দীপের মূল বৈশিষ্ট্য হচ্ছে সে উগ্র জাতীয়তাবাদী ব্যক্তিত্ব। সে অন্ধভাবে জাতীয়তাবাদকে বিশ্বাস করে এবং সে ধ্বংসাত্মক মোহের প্রতি একেবারেই সে জড়িত, আবিষ্ট। দেখুন, অন্ধ জাতীয়তাবাদ কীভাবে সে অন্ধ জাতীয়তাবাদকে প্র্যাকটিস করেছে। দেশ উদ্ধারের নামে লুট, ডাকাতি, জবরদস্তিতে সে বিশ্বাসী ছিল। সে স্পষ্ট বলেছে সত্যের চেয়ে দেশ বড়। বলুন তো, সত্যের চেয়ে দেশ বড়। আপাত দৃষ্টিতে মনে হয় সে দেশপ্রেমিক। আসলে যে মানুষ সত্যকেই প্রাধান্য দেয় না, সে তো কখনো দেশপ্রেমিক হতে পারে না। যে সত্যে বিশ্বাসী না, সে কখনো দেশপ্রেমে বিশ্বাসী হতে পারে না। এটা অনেকটা মুখরোচক বলে মনে হলেও, এটা অনেকটা মুখরোচক খাবারের মতো শুনতে ভালো শোনালেও, সত্যিকার অর্থে যে মানুষ সত্যকে বিশ্বাস করে না, সে কখনো প্রকৃত দেশপ্রেমিক হতে পারে না। তাই আমরা তার মধ্যে অন্ধ জাতীয়তাবাদ তার মধ্যে আমরা খুঁজে পাই অন্ধ দেশপ্রেমের মাধ্যমে। তার অপর বৈশিষ্ট্য হচ্ছে বস্তুবাদী ও সুযোগ সন্ধানী ব্যক্তিত্ব। আমরা দেখি দেশের সেবার আড়ালে নিজের লোভ ও মোহ চরিতার্থ করার চেষ্টা করে। সে নিষ্ঠুরতাকে নেতার যোগ্যতা মনে করে। সে জ্বালাও পোড়াও যে সমস্ত আন্দোলনগুলো হয়েছে, বিদেশি পণ্য বয়কট করা, আমাদের যে এই গরিব মানুষগুলো যখন তাদের সামর্থ্য না থাকার কারণে বিদেশি পণ্যের বিকল্প যখন তারা নিজেদের দেশীয় পণ্য কিনতে পারতেছিল না, যখন তারা বিকল্প হিসেবে নিজেদেরকে তাদের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য স্বনির্ভর হতে পারছিল না, যখন তারা ছোটোখাটো বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিল বিদেশি পণ্যের, তখন কিন্তু এই যে বস্তুবাদী বিশ্বাসী সুযোগ সন্ধানী যে ব্যক্তি সন্দীপ, সে কিন্তু তাদের যে
জিনিসপত্রগুলো পণ্যগুলো কিন্তু জ্বালাও পোড়াও করেছে। যারা জ্বালাও পোড়াও করেছে সেই গোষ্ঠীকে কিন্তু সে ইন্ধন দিয়েছে। সে কিন্তু বাগ্মিতা যথেষ্ট সম্মোহনী ক্ষমতা রয়েছে, তার সম্মোহনী বক্তব্যের মাধ্যমে সে কিন্তু তাদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করেছে। ফলে জ্বালাও পোড়াও বয়কটের আন্দোলন আরও বেশি উগ্র হয়েছে। তার তীক্ষ্ণ বুদ্ধি ও বাগ্মিতার সাহায্যে বিমলাকে সে মক্ষী রানী বা দেশমাতা সাজিয়ে যুব সমাজকে সে যুব সমাজের যে অমূল্য ছিল, এই অমূল্য আর একটা চরিত্র, ও অমূল্যকে ভুল পথে চালিত করেছে। অর্থাৎ আমরা দেখি সন্দীপের অন্ধ জাতীয়তাবাদী, সে বিশ্বাসী সত্যের চেয়ে তার কাছে দেশ বড়। 2 নাম্বার হচ্ছে সে বস্তুবাদী ছিলেন এবং নিজের ব্যক্তিগত স্বার্থটা সে ঠিকই অনুসন্ধান করে নিতেন। 3 নম্বর হচ্ছে সে সম্মোহনী ক্ষমতা ছিল তার মধ্যে, কিন্তু এটা কিন্তু সম্মোহনী যে একটা নেতৃত্বের গুণাবলী, এটা কিন্তু তার মধ্যে ছিল। সে এটাকে পুঁজি করে কিন্তু অন্ধ জাতীয়তাবাদকে উস্কে দিয়ে স্বদেশী আন্দোলনটাকে জ্বালাও পোড়াও আন্দোলনের মধ্যে রূপান্তর করেছে। এখন চলে আসুন, এই উপন্যাসের মূল যে বিষয় সেটা হচ্ছে একটা আদর্শিক সংঘাত। একটা রাজনৈতিক উপন্যাসের চেয়ে এখানকার যে আদর্শিক সংঘাত সেটা হচ্ছে রবীন্দ্রনাথ মূলত দেখিয়েছেন। দেখুন, আমরা 2টা পক্ষ আমি সাজিয়েছি। একটা পক্ষ হচ্ছে নিখিলেশ অর্থাৎ সত্যের পক্ষ, আর একটা পক্ষ হচ্ছে সন্দীপ মোহের পক্ষ। এই যে সন্দীপের যে পক্ষ, আর এটা হচ্ছে নিখিলেশের পক্ষ। মাঝখানে কে আছে? বিমলা। এই যে বিমলা ছিল নিখিলেশের স্ত্রী, এই যে সন্দীপের যে সমস্ত গুণাবলী ছিল সেগুলো দ্বারা প্রভাবিত হয়ে সে এই ঘর থেকে বাহিরে চলে আসে। পরবর্তী বাহির থেকে সে যখন সন্দীপের ভণ্ডামি, লোলোপ দৃষ্টি, স্বার্থন্যতা এগুলো বুঝতে পারে, তখন কিন্তু সে আবার নিখিলেশের কাছে অর্থাৎ সত্যের কাছে আবার কিন্তু চলে আসে। তার একটা বিশাল মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়। আমরা সেদিকে যাওয়ার আগে একটু আমরা তুলনা করে দেখব আদর্শের সংঘাতটা কোন কোন জায়গায়। তাহলে সত্যের নেতা হচ্ছে নিখিলেশ, আর মোহ কিংবা উগ্র অন্ধ জাতীয়বাদী নেতা হচ্ছে সন্দীপ। চলুন দেখি আমরা আদর্শের সংঘাতটা কোন কোন জায়গায়। নিখিলেশের দৃষ্টিতে দেশের চেয়ে সত্য বড়, আর সন্দীপের দৃষ্টিতে সত্যের চেয়ে দেশ বড়। কথাটা কিন্তু ভালো করে বুঝবেন। নিখিলেশের কাছে গঠনমূলক ও অহিংস, অর্থাৎ সে একটা কনস্ট্রাকটিভ যে একটা স্টেট বিল্ড আপকে সে বিশ্বাস করে। আর হচ্ছে সন্দীপ হচ্ছে যথেষ্ট এই ডিস্ট্রাকশনের মাধ্যমে, ধ্বংসাত্মক লুটতরাজ বয়কটের মাধ্যমে কিন্তু সে দেশপ্রেমকে বিশ্বাস করে। তাহলে দেখুন কতটুকু পার্থক্য রয়েছে। আমরা দেখি গঠনমূলকটা কীরকম নিখিলেশের, সে শিল্প উন্নতি করে, কৃষি খাতের উন্নতি করে, এগুলোকে শিল্প কৃষি খাত এগুলোকে বিকাশ করার মধ্যে একটা গঠনমূলক পদ্ধতির মাধ্যমে সে কিন্তু দেশপ্রেমে বিশ্বাসী। আর সন্দীপ হচ্ছে জ্বালাও পোড়াও রাজপথকে সে উস্কে দিয়ে বিদেশি পণ্যকে বয়কট করে, বিকল্প কোনো কিছু রেডি না করে, কোনো রূপরেখা দাঁড় না করিয়ে কিন্তু সে জ্বালাও পোড়াও অগ্নিসংযোগের আন্দোলন করে কিছু সাধারণ মানুষকে উস্কে দিয়ে সে সেরকম মোহে বিশ্বাসী। আমরা দেখি নিখিলেশ হচ্ছে পূর্ণিমার শান্ত আলোতে আলোকিত হতে চান। আবার আমরা এদিকে, কারণ তার যে রূপরেখা, নিখিলেশের যে আগানোর যে পদ্ধতি, সেটা কিন্তু একটা ভবিষ্যতে একটা পূর্ণিমার আলোর মতো একটা শান্ত আলো আসার একটা সম্ভাবনা রয়েছে। আর সন্দীপেরটা হচ্ছে অমাবস্যার অন্ধকার ও উদ্দাম ঝড়। অর্থাৎ সন্দীপ যেভাবে আগাচ্ছেন, সন্দীপ যেভাবে মোহের প্রতি আবিষ্ট হয়েছেন, যেভাবে বস্তুবাদের প্রতি আকৃষ্ট হয়েছেন, এটার মধ্য দিয়ে মূলত পূর্ণিমার চাঁদের পরিবর্তে এখানে অমাবস্যার অন্ধকারে নেমে আসবে উদ্দাম ঝড়ের মতো। তাহলে আমরা সন্দীপের কর্মকাণ্ডের ফলে আমাদের ফলাফলটা কি হচ্ছে, এই যে দেখুন। আর নিখিলেশের সত্য আদর্শের প্রতি থাকলে ফলাফলটা কি আসতেছে দেখুন। এই জিনিসটা কিন্তু, এই যে আদর্শিক যে একটা সংঘাত, নিখিলেশ বনাম সন্দীপ, এই জিনিসটা রবি ঠাকুর আমাদের বুঝিয়েছেন। তাহলে এখন চলুন উপন্যাসের যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ঘরে বাইরে। এই যে নামকরণটা বোঝানোর আগে আমরা ঘরে বাইরের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা দেখব। এটা হচ্ছে উপন্যাসের শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্যাপারটা হয়েছে সেটা। চলুন, বিমলার বৈশিষ্ট্যটা আমরা দেখব, এরপর আমরা নামকরণ চলে আসছি। বিমলা অনেক গুরুত্বপূর্ণ একটা চরিত্র। বিমলা হচ্ছে ঘর ও বাহির এর মাঝখানে দাঁড়ানো একটা কেন্দ্রীয় রূপক চরিত্র। বিমলার মনস্তাত্ত্বিক বিশাল একটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, উপন্যাসের শুরুতেই বলেছি, উপন্যাসের শুরু হয়েছে বিমলার কথা দিয়ে, উপন্যাসের শেষ হয়েছে বিমলার কথা দিয়ে, তার আত্মকথা দিয়ে। তাহলে চলুন, বিমলার রূপান্তরটা কীভাবে হয়েছে। অন্তঃপুর অর্থাৎ ঘরের মধ্যে বিমলা যখন ছিল, সতী সাধী স্ত্রী হিসেবে নিখিলেশের পূজা করা।
এবং প্রথাগত জমিদার বাড়ির গণ্ডির মধ্যে নিখিলেশের জমিদার বাড়ির মধ্যে একসময় কে বিমলা ছিলেন, শান্তিতে ছিলেন। নিখিলেশকে সে পূজা করতেন, ভালোবাসতেন। মাঝখানে যেটা হয়েছে, স্বদেশী আন্দোলনগুলো যখন উগ্র আন্দোলনে রূপান্তর হয়, জ্বালাও পড়ে অগ্নিসংযোগে রূপান্তর হয়, তখন মোহ এবং তার মধ্যে মোহ জন্ময়। মোহ জন্মে কার? ওই যে সন্দীপের যে মুখরোচক বাগ্মিতা সম্পন্ন যে বক্তব্যগুলো, সেগুলো শোনার পরে সেগুলোর প্রতি তার মোহ জন্মে। মোহ জন্মার পরে ওই যে সে ছিল লোভ দৃষ্টির, অনেকটা সুবিধাভোগী, স্বার্থন্দ্যকে সন্দীপ। এই যে সন্দীপের কথার মধ্যে পরে সে বিভ্রান্ত হয়। আমরা দেখব এই ঘর থেকে সে কোথায় চলে আসে? বাইরে চলে আসে। ঘর মানে হচ্ছে অন্দরমহল, আর বাইরে মানে হচ্ছে স্বদেশী আন্দোলনের যে নেতিবাচক দিক, অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও, সেটাকে বাইরে বোঝাচ্ছে, রাজনৈতিক মাঠটাকে, রাজপথকে। তো বাইরে সে সন্দীপের সম্মোহনের জাদুতে নিজেকে সে দেশমাতা ভাবা শুরু করেছে। মোহের বশে স্বামীর সিন্দুক থেকে, অর্থাৎ ওই যে নিখিলেশ যে তার স্বামী ছিল, সে তার সিন্দুক থেকে স্বদেশী ফান্ডের জন্য তার কাছে স্বদেশী আন্দোলনটা অনেক বেশি মহৎ কাজ মনে হচ্ছে। অথচ এই স্বদেশী আন্দোলনের নামে জ্বালাও পোড়াকে আরও বেশি উস্কে দিয়ে সুবিধা আদায় করে নিচ্ছে কে? সন্দীপ। সে কিন্তু বুঝতে পারে নাই ৬,০০০ টাকার চুরি করে সে কিন্তু কারে দিয়েছে? নিখিলেশ থেকে এনে তার যে স্বদেশী আন্দোলন যার দ্বারা প্রভাবিত হয়েছে সন্দীপকে দিয়েছে, অর্থাৎ এই আন্দোলনের জন্য সে দিয়েছে। স্বামীর সম্পদ চুরি করে এনে সে কথা দিয়েছে, স্বদেশী আন্দোলনের নাম সে দিয়েছে। এই দুইটা ঘটনা হওয়ার পর, এটা ঘর অন্তপুরের ঘটনা, আর এটা হচ্ছে বাইরের ঘটনা। এখানে সে তার যে সন্দীপ, তার যে নেতা, তার মধ্যে যে লোভ দৃষ্টি, ভণ্ডামি, স্বার্থন্যতা, বস্তুবাদী, উগ্র জাতীয়তাবাদী চিন্তা, এগুলো বুঝতে পারার পরে তার যে বিবেক বোধ, সেটা কিন্তু উদয় হয়। তখন সন্দীপের ক্ষুদ্রতা, লোভ, শঠতা, এগুলো উপলব্ধি করে চরম অনুশোচনা করে কে? আমাদের বিমলা শেষে আবার সে সত্যের কাছে, নিখিলেশের কাছে প্রত্যাবর্তন করে। তাহলে আমরা কি দেখি? বিমলার চরিত্রটা প্রথমে ছিল অন্তপুরে ঘরের মধ্যে সে আমাদের শাশ্বত বাঙালি নারীদের যে চরিত্র, বধূদের যে চরিত্র, নিখিলেশের স্ত্রী হিসেবে সেরকম ছিল। নিখিলেশ কিন্তু তাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে। মাঝখানে স্বদেশী আন্দোলন হচ্ছিল 1905 সালে। স্বদেশী আন্দোলনের সময় যে স্বদেশী আন্দোলনের যে অপব্যবহারকারী এখানকার যে ব্যক্তির চরিত্র, সন্দীপের মুখরোচক বাগ্মিতা সম্পন্ন বক্তব্যে প্রভাবিত হয়ে সেই আন্দোলনে চলে আসে, এমনকি স্বামীর সম্পদ পর্যন্ত চুরি করে এখানে খরচ করে। মাঝখানে এই আন্দোলনের যে সুবিধাভোগী এই সন্দীপকে যখন সে বুঝতে পারে, তখন সে আবার এই মোহ থেকে মুক্ত হয়ে সত্যের কাছে, অন্তপুরে, অর্থাৎ তার স্বামী নিখিলেশের কাছে সে আবার প্রত্যাবর্তন করে। এটা হচ্ছে তার চরিত্রের বৈশিষ্ট্য। এখন চলে আসুন আমরা সরাসরি এই উপন্যাসের নামকরণ তাহলে কেন ঘরে বাইরে হয়েছে, নিঃসন্দেহে আপনারা এখন বলতে পারবেন, বুঝছেন। তারপর একটু বলি, উপন্যাসের নামকরণের সার্থকতা কিংবা অন্তর্নিহিত যে দর্শন, সেটা আমরা সাজিয়েছি। দেখুন, এটা হচ্ছে ঘরের দৃশ্যটা দেখুন। একটি সূর্য, চমৎকার একটা আলো পড়তেছে, সত্যিকারের আলোয় আলোকিত হচ্ছে। এটা হচ্ছে বাহিরের দৃশ্য। বাহিরে দেখুন, জ্বালাও পোড়াও। সত্যের চেয়ে এই বৃত্তের মধ্যে যিনি বিশ্বাসী সন্দীপ, সে সত্যের চেয়ে দেশকে ভালোবাসে বিদায় আজকে দেশে আগুন চলতেছে। আর এদিকে কার কথা বলছি? নিখিলেশ। তার কাছে সত্য বড় বিদায় প্রকৃত সত্যের আলো, শান্তি, নীর ঘরের মধ্যে রয়েছে। এটা একটা আমরা কাল্পনিক সিনারিও হিসেবে নিয়েছি। আমাদের উপন্যাসের যে একটা মনস্তাত্ত্বিক বিষয়, সেদিকে আমরা হচ্ছে বিমলার মনস্তত্ত্ব। তাহলে বিমলার মনস্তত্ত্বটা কি হয়েছে? শেষ পর্যন্ত বিমলার মনস্তত্ত্বটা কিন্তু আলোকিত হয়েছে। এই যে ঘর থেকে বাহিরে আসার মধ্য দিয়ে তার যে মনস্তাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে তার সত্যের বোধ উদয় হয়েছে বিদায় সে প্রত্যাবর্তন করেছে ঘরের মধ্যে। দেখুন, ঘর, পারিবারিক জীবন, দাম্পত্য সম্পর্ক, ঐতিহ্য, নিখিলেশের যে শান্ত আদর্শ, এগুলো নিয়ে মূলত ঘর। আর বাইরেটা হচ্ছে মূলত স্বদেশী আন্দোলনের রাজনৈতিক অস্থিরতা, উদ্দামতা, সন্দীপের উগ্রতা, এই যে জ্বালাও পোড়াও, আর এই যে শান্তি, এটা হচ্ছে ঘরের বৈশিষ্ট্য, এটা হচ্ছে বাহিরের বৈশিষ্ট্য। অর্থাৎ উপন্যাসের আলোকে বলছি।
তাহলে চলে আসুন উপন্যাসের সার্থকতাটা করেন। উপন্যাসটি কেবল বাইরের রাজনৈতিক সংঘাত নয়, এই যে দেখুন উপন্যাসটা মূলত বাহিরের রাজনৈতিক সংঘাত নয়, বরং বাইরের ঝড়ে ভেতরের ঘর কিভাবে ভেঙে পড়ে। দেখুন ওই যে বাহিরের ঝড়ে ভেতরের ঘর কিভাবে ভেঙে পড়ে, ভেতরের ঘর কিভাবে ভেঙে পড়েছে, এই যে নিখিলেশ এবং বিমলার যে শান্তির সংসার সেটা কিন্তু ভেঙে পড়েছিল, কারণ তার স্ত্রী বিমলা কিন্তু বাইরের যে রাজপথের নেতা, উগ্র নেতাকে নিখিলেশ সন্দীপের দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু তার সংসার ভেঙে বাহিরে চলে আসে। এবং নারীর মনের ভেতরকার ঘর ও বাহিরের দ্বন্দ্ব, ঘর এবং বাহির নিয়ে, অর্থাৎ নিখিলেশ এবং সন্দীপের এই দুইটা পক্ষ নিয়ে যে একটা নারীর ভেতরকার, যে বিমলার ভেতরকার যে একটা দ্বন্দ্ব, এটা কিভাবে সত্য ও মোহের মাঝে লড়াই করে, সত্য এবং মোহের মাঝে, সত্য হচ্ছে নিখিলেশ আর মোহ বস্তুবাদী হচ্ছে সন্দীপ, এই দুইয়ের মধ্যে লড়াই করে শেষ পর্যন্ত সত্যের কাছে সে পুনরায় ফিরে বিমলা। এটাই উপন্যাসের মৌল উপজীব্য এবং সার্থকতা। চলুন এরপরে আমরা যাই সরাসরি উপন্যাসের অমর ও কালজয়ী কিছু সংলাপ। এই সংলাপগুলো অনেক বেশি কালজয়ী এবং এই পরীক্ষায় ভালো করার জন্য এটার কোনো বিকল্প নেই সংলাপ ব্যবহার করার। প্রাসঙ্গিকতা এনে আপনি এই 3টা সংলাপ যদি প্রাথমিকভাবে হলো যদি আপনি এই আত্মস্থ করে রাখেন, পরীক্ষায় যে কোনো প্রশ্ন আপনি মোকাবেলা করতে পারবেন। নিখিলেশকে সত্যবাদী, নিখিলেশের একটা সংলাপ, দেশকে আমি ভালোবাসি কিন্তু সত্য আমার দেশের চেয়ে অনেক বড়। দেশের সেবা করতে গিয়ে যদি সত্যকে বলে দিতে হয় তবে সে সেবা দেশকে রসাতলে নিয়ে যাবে। অর্থাৎ দেশকে আমি অবশ্যই ভালোবাসি, নিখিলেশ বলছেন, কারণ সত্য চেয়ে বেশি না, আর সত্য থাকলেই তো তার প্রকৃত দেশপ্রেম হবে, সেই জিনিসটা তিনি বুঝিয়েছেন। আর সন্দীপ, আমরা মোহের প্রতীক হিসেবে তাকে দেখি। সন্দীপ কি বলছেন, এগুলো কিন্তু সরাসরি বই থেকে কোটেশনগুলো আমরা নিয়েছি। সত্য নিয়ে আমরা কি করব, আমরা চাই মোহ। সে স্পষ্ট করেছে, তার মুখোশ কিন্তু সে উন্মোচন করেছে। বিমলার যে অন্তর্দ্বন্দ্ব, এটা অনেক গুরুত্বপূর্ণ লাইন, এটা সরাসরি উপন্যাস থেকে নেওয়া, এটা আপনারা অবশ্যই আত্মস্থ করবেন। বিমলা বলেছেন, বাইরে যখন ডাক পড়ল তখন ঘরের খুঁটি ধরে পড়ে থাকবার মতো শক্তি আমার ছিল না। এজন্য আসলে সত্যি বিমলা অন্তর্দ্বন্দ্বের মধ্যে ছিল। সে যখন সন্দীপের মুখরোচক বয়ান যখন সে শুনে, তার বাগ্মিতা সম্পূর্ণ বক্তব্য দেশপ্রেমের নামে যখন সে আওয়াজ তুলে, তখন ওই যে বিমলা নিখিলেশের সংসার ভেঙে খেয়ে সে কিন্তু রাজপথে চলে আসে। পরবর্তী অবশ্যই সে শুরুতে বলেছি সত্য বুঝে চলে যায়। তাহলে আমাদের একেবারেই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ করার আগে একটা কথা আপনাদের বলে নিই, আমাদের বাংলা বিদ্যালয় প্রাঙ্গণে আমরা বাংলা সাহিত্যের আদ্যপান্ত প্রত্যেকটা বিষয়ে পর্যায়ক্রমে আমরা আলোচনা করার চেষ্টা করতেছি। এই ক্লাসটা যদি আপনার ন্যূনতম উপকারে আসে, আপনার যদি ন্যূনতম কাজে লাগে, অবশ্যই আমাদের এই কষ্টটাকে সার্থক করার জন্য, এই কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার মন্তব্যটা জানাবেন। পরবর্তী আপনি কোন বিষয়ে ক্লাস পেতে ইচ্ছুক সে বিষয়টা আপনি আমাদের জানাবেন। তো আপনাদের এই সাপোর্টটা, এই সহযোগিতাটা অবশ্যই আমাদের কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য চাই। আমাদের ন্যূনতম যদি আপনার উপকার হয়, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে একটু সহযোগিতা করবেন। চলুন আমরা শেষ করি। একেবারে শেষের দিকে এই উপসংহারে আমরা শেষ করে দিচ্ছি। উপসংহারে দেখুন, একটা হচ্ছে ট্র্যাজেডি, এই ট্র্যাজিক সমাপ্তি, আর একটা হচ্ছে মনস্তাত্ত্বিক গভীরতা। চলুন মর্মান্তিক যে পরিণতি ও অমূল্যের যে মৃত্যু, সেই জিনিসটাতে যদি আমরা যাই, মর্মান্তিক পরিণতি ও অমূল্যের মৃত্যুতে আমরা দেখি অমূল্য একজন চরিত্র ছিল, যুব সমাজের সে প্রতিনিধি। সে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গায় পরে কিন্তু সে কিন্তু এই উগ্র জাতীয়তাবাদীর মোহে আবিষ্ট হয়ে সে কিন্তু গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। দেখুন যে অমূল্যর মতো একটা যুবক সন্দীপের ফাঁদে পড়ে তার জীবনটা হারায়, কোনো ফলাফল কিন্তু আসা নাই। নিখিলেশের আঘাত আমরা দেখি, দাঙ্গা থামাতে গিয়ে মানবতাবাদী নিখিলেশ মারাত্মকভাবে আঘাত পান এবং বেঁচে ফিরেছেন কিনা সেটা কিন্তু উপন্যাসের শেষ পর্যন্ত কিন্তু ঔপন্যাসিক স্পষ্ট করেন নাই। এটা কিন্তু আমরা পাঠকদের কাছেও অস্পষ্ট থেকে যায়। চরম আত্মগ্লানি, উপন্যাসের শেষে বিমলার চরম অনুশোচনা হয়। সে কেন নিখিলেশের ঘর সংসার ভেঙে সে কেন
তার যে সন্দীপের বস্তুবাদী সুবিধাভোগী সন্দীপের এই মুখরোচক বক্তব্যে, সম্মোহনী বক্তব্যে, জনপ্রত্যাশিত জনগণকে মুখরোচক কিছু খাবারের মতো কিছু বক্তব্য দিয়ে তাকে মিথ্যা এই অন্যের পক্ষে জয় তাকে অনুপ্রাণিত করে নিয়ে এসেছে, সে বুঝতে পারে নাই, এজন্য সে অনেক বেশি অনুশোচনা করেছে। অন্ধ আবেগ ও মোহ শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে, সেটা কিন্তু সে প্রমাণ পেয়েছে। কে? বিমলা। এটি কেবল একটি রাজনৈতিক উপন্যাস নয়, বরং সত্য ও মিথ্যার শাশ্বত দ্বন্দ্বের মহাকাব্য বলা যায়। দেখুন, তাহলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি বঙ্গভঙ্গ অর্থাৎ স্বদেশী আন্দোলনগুলোকে কিছু মানুষ অপব্যবহার করেছেন, জ্বালাও পোড়ার দিকে নিয়ে গিয়েছেন, সত্যকে সত্য বলেছেন, মিথ্যাকে মিথ্যা বলেছেন। এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ যে তিনটা চরিত্র বলেছি, সেই চরিত্রের অন্যতম একজন নিখিলেশ। আর অপরপক্ষে এই স্বদেশী আন্দোলনগুলোকে যারা উগ্রতাকে উস্কে দিয়েছেন, তার মধ্যে আমরা দেখি সন্দীপকে। এই যে নিখিলেশের এই সত্যের আদর্শকে বুঝতে না পেরে সম্মোহনী বক্তব্য শুনে সন্দীপের বিমলা বাহিরের রাজপথে চলে আসে। শেষ পর্যন্ত সন্দীপ যে সুবিধাভোগী স্বাচ্ছন্দ্য সেটা বুঝতে পেরে এবং এই উগ্রতার মধ্য দিয়ে যে ভালো ফলাফল আসেনি বরং জনগণের ক্ষতি হয়েছে সেটা বুঝতে পেরে চরম আত্মগ্লানিতে, চরম অনুশোচনায় উপলব্ধি করে শেষ পর্যন্ত বিমলা কিন্তু সত্যের পক্ষে, নিখিলেশের পক্ষে ফিরে যায়। আপনাদের সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ক্লাসটা অবশ্যই আমি বোঝানোর চেষ্টা করেছি, আপনারা এই ক্লাসটা করার সময় অবশ্যই নোট খাতা নিয়ে নোট করবেন। পরবর্তী আপনারা কোন বিষয়ে আপনাদের ক্লাস দরকার সেটা অবশ্যই জানাবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব পরবর্তী আমরা আপনাদের পছন্দের ক্লাসগুলো নেওয়ার জন্য। বাংলা বিদ্যালয় প্রাঙ্গণের সাথে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।